আমরা তোমার কাছে আসতে চাই নাই, রাশেদ জোর করে আমাদেরকে পাঠাইছে, আমাদের এত সময় নাই, মন চাইলে কাগজে সই করে দিও। কথা বলেই তারা চলে গেলেন। ঘরটা তখন একেবারে নিস্তব্ধ। মা তখন ধীরে ধীরে আমার পাশে এসে বসলেন। আমি কাগজটা শক্ত করে ধরলাম, ধরে মাকে বললাম, মা আমি কি এতটাই খারাপ? মা তখন আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, না রে মা, খারাপ মানুষ কখনো নিজের ভুল বুঝতে পারে না। সেই রাতে আমি একটু ঘুমাতে পারিনি, সারা রাত শুধু সেই কাগজটা দেখতেছিলাম। আর একটা সময় মনে হলো হয়তো বা সিগনেচার করে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক তখনই পেটের মধ্যে বাচ্চাটা নড়ে উঠলো। আমি পেটের উপর হাত রেখে অনেকক্ষণ চুপ করে রইলাম। আর মনে মনে ভাবলাম, না আমি তো ভেঙে পড়বো না, এই সন্তানের জন্য হলেও আমাকে শক্ত হতে হবে। তবে আমি তখনও জানতাম না, কয়েক মাস পরে যখন আমার বাচ্চা জন্ম নেবে তখন এমন একটা সত্য আমার সামনে আসবে, যা শুনে রাশেদ নিজে আমার সামনে এসে কাঁদবে, কিন্তু তখন আর ফিরে আসার পথ থাকবে না। ওইটা একটা সাদা কাগজ ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল বিশাল বড় এক পাহাড়। অনেকক্ষণ ধরে তাকিয়েছি কাগজটার দিকে। মা বারবার বলতেছিল, তুই এখন কোনো সিদ্ধান্ত নিবি না, একটু সময় নে। আমি বললাম, সময় নিলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে? রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে গেছে আমি তখন বারান্দায় গিয়ে বসেছিলাম। আকাশে তখন হালকা বাতাস ছিল, দূরে কোথাও যেন একটা কুকুর ডেকে উঠলো। আমি পেটের মধ্যে হাত রেখে বসে পড়ি। আমার সন্তানের বয়স তখন 7 মাস। ডাক্তার বলেছিল এই সময়টাতে খুব সাবধানে থাকতে হবে, কিন্তু আমার জীবনে তো তখন শান্তি বলে কিছুই ছিল না। আমি তখন আমার সন্তানকে বলছিলাম, বাবা তোর বাবা তোকে আর চায় না, কিন্তু আমি তো কখনো তোকে ছাড়বো না। আমার চোখের পানি অজান্তেই অঝরে ঝরছিল। পরের দিন সকালে আমার মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব আমাকে দেখে বললেন, মা তো একটু দুর্বল হয়ে গেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া দরকার। আমার মা তখন ডাক্তারকে বললেন, ও তো কিছু খেতেই পারে না, সব সময় শুধু মন খারাপ করে থাকে। ডাক্তার তখন আমার দিকে তাকিয়ে বললেন, এই সময় মন খারাপ করলে চলবে না তো, আপনার বাচ্চার জন্য আপনাকে শক্ত হতে হবে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম, কিন্তু আমি ভিতরে ভিতরে জানতাম শক্ত হওয়া এতটা সহজ না তো। দিনগুলো কেটে যাচ্ছে, কিন্তু ওই সময়গুলোতে রাশেদ একবারও কল দেয় নাই, একটা বারও কল দিয়ে জিজ্ঞেস করে নাই আমি বেঁচে আছি নাকি মরে গেছি। কখনো কখনো মনে হতো আমি মনে হয় একটা ভুল মানুষকে ভালোবেসেছি। একদিন দুপুরে মা রান্নাঘরে কাজ করতেছিলেন, আমি রুমে শুয়েছিলাম। হঠাৎ করে আমার পেটে ব্যথা অনুভব করলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে স্বাভাবিক কোনো ব্যথা, কিন্তু হঠাৎ করে দেখলাম ব্যথাটা আরো বেশি তীব্র হয়ে উঠলো। আমি চিৎকার করে ডাকতে শুরু করলাম। মা দৌড়ে আসলেন, এসে বললেন, কি হয়েছে মা? আমি মাকে কাপা গলায় বললাম, মা খুব ব্যথা করতেছে। মা আর দেরি করলেন না, বাবা একটা তাড়াতাড়ি সিএনজি ডেকে আমাকে হসপিটালে নিয়ে গেলেন। হসপিটালে যাওয়ার পরে ডক্টর আমাকে খুব তাড়াতাড়ি ভিতরে নিয়ে গেলেন। সবকিছু যেন খুব দ্রুতই হচ্ছিল। আমি তখন মনে মনে একটা কথাই বলতেছিলাম যে, আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিও। ঘণ্টাখানিক পরে আমার একটা ছেলে সন্তানের জন্ম হলো। ডাক্তার সাহেব বাহিরে এসে আমার মা বাবাকে বললেন, মা আর বাচ্চা দুজনেই সুস্থ আছে। বাবা তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। নার্স যখন প্রথম আমার বাচ্চাটাকে আমার কুলে দিল, আমার জন্য চোখের পানি থামছিলই না। ছোট্ট একটা মুখ কি সুন্দর করে চোখ বন্ধ করে আছে। আমি তখন আমার বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বললাম, বাবা তুই এখন আমার সব কিছু। কিন্তু আমার সেই সুখের মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে 2 দিন পরে হসপিটালে একটা পরিচিত মানুষ এলেন। তিনি ছিলেন আমার শ্বশুর বাড়ির পাশে একজন পরিচিত খালা। তিনি আমাকে দেখে অবাক হয়ে বললেন, তুমি এইখানে? আমি তখন দুর্বল গলায় বললাম, হ্যাঁ খালা, আমার ছেলে হয়েছে। উনি একটু চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি কিছু জানো না? আমার বুকের ভেতরটা কেমন যেন দক করে উঠলো। আমি বললাম, কেন, কি হয়েছে? উনি বললেন, কেন, রাশেদ তো আরেকটা বিয়ে করছে। আমার মনে হলো কেউ যেন আমার বুকের ভিতরে একটা ছুরি বসায় দিছে। আমি শুধু বললাম, কি? আমার মুখ দিয়ে শুধু এই কথাটাই বের হলো। খালা ধীরে ধীরে বললেন, 2 সপ্তাহ আগেও তো একটা বিয়ে করে ফেলছে, একটা ধনী বাড়ির মেয়েকে। আমার চারপাশে সবকিছু যেন ঘুরতে লাগলো। আমি আমার ছেলেটার দিকে তাকালাম। ওর ছোট হাতটা আমার আঙ্গুল ধরে আছে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। মানে আমি যখন তার বাচ্চাকে জন্ম দিতে হসপিটালে লড়াই করতেছি, সেই সময় সে অন্য আরেকজনকে বিয়ে করছে। সেই রাতে আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু একটা সময় পরে আমার কান্না থেমে গেছে। আমি আমার ছেলেটার দিকে তাকিয়ে বললাম, বাবা তোর বাবার দরকার নেই, আমি একাই তোকে মানুষ করব। কিন্তু আমি তখনও জানতাম না যে এই ছোট্ট ছেলেটা একদিন এমন সত্য প্রমাণ করবে যার জন্য রাশেদকে সবার সামনে মাথা নত করতে হবে। আর সেদিন রাশেদ হয়তো বলবে, আমাকে ক্ষমা করে দাও। আর তখন আমার উত্তর হবে এরকম, যেই মানুষটা 50 টাকার জন্য সবার সামনে অপমান করেছিল, সেই মানুষের জায়গা আমার জীবনে কোথাও নেই। আমি আমার ছোট ছেলেটাকে কুলে নিয়ে হসপিটালে জানালার পাশে দাঁড়িয়ে আছি। সকালবেলার হালকা রোদ বিছানার উপরে এসে পড়েছে। আমার ছেলেটা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ছোট বুকটা তখন ওঠানামা করতেছে। আমি তখন তার মুখটার দিকে তাকিয়ে ভাবতেছিলাম, এই ছোট মানুষটার জন্যই হয়তো আমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু বুকের ভিতরে একটা কষ্ট তখনও কাটার মতো বেঁধেছিল। রাশেদ অন্য কাউকে বিয়ে করছে। আমি যখন তার সন্তানকে জন্ম দিচ্ছিলাম তখন সে অন্য কারোর সাথে সংসার শুরু করছে। আর এই সত্যিটা আমি যতই ভুলতে চাই ততই যেন আমার মাথার ভিতরে এটা ঘুরপাক করতে থাকে। হসপিটাল থেকে যেদিন বাসায় ফিরছিলাম, আমার মা বারবার আমার সন্তানের মাথায় হাত রেখে বলতেছিল, দেখছস, আল্লাহ তোকে একটা শক্তি দিছে।
এই ছেলেটাই দেখবি তো সব কিছু বদলে দিবে। আমি হালকা করে হাসলাম আর মনে মনে ভাবছিলাম সত্যিই কি জীবন পাল্টায়। এভাবে ধীরে ধীরে দিনগুলো কাটতে লাগলো। আমার ছেলের নাম রাখা হলো রিদান। রিদান যখন একটু একটু করে বড় হতে লাগলো তখন বুঝতে পারলাম যে সন্তান মানুষ করা কত বড় দায়িত্ব। রাতে যখন সে কান্না করতো তখন তাকে কুলে নিয়ে বুকে নিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতাম। কখনো কখনো তো ক্লান্ত হয়ে চোখে পানি চলে আসতো, কিন্তু তার ছোট হাতটা যখন আমার হাতের উপর পড়তো তখন আমি ভাবতাম যে আমি একা না, আমার সাথে কেউ আছে। এরই মধ্যে 6 মাস কেটে গেল। একদিন বিকেলে আমি রিদানকে নিয়ে উঠানে খেলা করছিলাম। তখন পাশের বাসার আন্টি এসে বলতেছে, শুনছো তোমার আগের স্বামীর নাকি সমস্যা চলতেছে। আন্টি একটু গোপন গলায় বললেন, ওর দ্বিতীয় বউর সাথে নাকি প্রায়ই ঝগড়া হয়, ওর দ্বিতীয় বউটা নাকি খুবই রাগী। আমি কিছুই বললাম না, শুধু মনে মনে ভাবলাম এটা আমার জন্য আনন্দের কিছুই না। কারণ কারো সংসার ভাঙলে সেটা দেখে কখনোই সুখী হওয়া যায় না, খুশি হওয়া যায় না। কয়েকদিন পরে আরো একটা খবর পেলাম, রাশেদের নতুন স্ত্রী নাকি প্রায় তার শাশুড়ির সাথে ঝগড়া করে। যেই শাশুড়ি আমাকে বলছিল এই মেয়েটা আসার পরে এই বাড়ির শান্তি নষ্ট করে দিছে, এখন নাকি সেই বাড়িতে প্রতিদিনই ঝামেলা হয়। আমি এইসব কথা শুনে সবসময় চুপ করে থাকতাম, কারণ সেই জীবনের সাথে আমি আর কখনোই নিজেকে জড়াতে চাইনি। আমার পৃথিবী তখন ছোট হয়ে গেছে, আমি আর আমার ছেলে। একদিন বিকেলে মা রিদানকে কুলে নিয়ে বললেন, আচ্ছা মা, তুই কি কখনো ভাবিস যে যদি রাশেদ কখনো ফিরে আসে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ধীরে ধীরে বললাম, মা, কিছু দরজা যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে তার কখনোই খোলা যায় না। আমি তারপর চুপ করে রইলাম। মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সেই রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। রাত তখন প্রায় 10:30 বাজে। সবাই তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ বাহিরে দরজায় কড়া নাড়া শব্দ শুনলাম। বাবা দরজা খুলতে দেখলো একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি দূর থেকে তাকিয়ে তাকে বুঝতে পারলাম না যে আসলে মানুষটা কে, কিন্তু কয়েক সেকেন্ড পরে যখন ঘরের আলোটা তার মুখে পড়লো ঠিক তখনই আমার বুকটা ধক করে উঠলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবত আমার গল্পটা শোনার জন্য। আর এই গল্পের পরের পার্ট তাড়াতাড়ি শেয়ার করা হবে আর কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা যারা দেখতে চান অবশ্যই দেখে নেবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।